গুড ইভিনিং। তাই নমস্কার, খুলুমকা। আজকের এই দিনটি আমার জন্য কোনো কিছুর সাথে তুলনাহীন। এইরকম একটা পবিত্র স্থানে এরকম একটা প্রাপ্তি, সেটা কোনো কিছুর সাথে তুলনা করা যায় না। খুব আনন্দই না শুধু, পুরোটা আমার অন্তর থেকে একটা আলাদা ফিলিংস হচ্ছে, সেটা প্রকাশ করা যাবে না। আজকের এই ঠাকুর প্রভাচন্দ্র রায়ের 109তম জন্মবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে আমার গুরুজনরা উপস্থিত রয়েছেন, আপনাদের প্রণাম জানাই। আমার নিজের শিক্ষাগুরু আছেন, আমার স্কুল লাইফের শিক্ষাগুরু আমার মাননীয় স্যার অনিল দেবনাথ মহোদয়। ওনাদের জন্য আমরা এইখানে এই যে মাইক্রোফোন ধরে দু একটা কথা বলছি, ওনাদের আশীর্বাদেই, ওনাদের হাত ধরে আমাদের পরিচর্যার জন্যই এটা সম্ভব হয়েছে। আমার মামা আছেন, মামারা আমাদের ছোটোবেলা থেকেই বিভিন্ন ক্ষেত্রে আমাদের দেখাশোনা করে এসেছেন, আমাদের পিতৃতুল্য। আমার শিক্ষাবিদ নিভা দেববর্মা, উনি, আমরা ছোটোবেলা থেকেই ওনাদের নাম শুনে এসেছি, ওনারা আমাদের প্রেরণা। আরেকজন রয়েছেন, নমস্কার। আর সামনে অনেক আমাদের বড়জনরা রয়েছেন, আমার দিদি রয়েছেন, তুলসীমতী স্কুলের হেডমিস্ট্রেস, উনি রাষ্ট্রপতি পুরস্কারও পেয়ে গেছেন, আপনারা সবাই চেনেন। এবং আরও বিভিন্ন জায়গা থেকে অনেক অভিভাবক, অনেক বিশিষ্টবর্গ, আমার মেসুমশাই রয়েছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আমার যারা ভবিষ্যৎ প্রজন্ম, যারা সংস্কৃতি থেকে শুরু করে সমস্ত কিছু ধরে রাখবে, তারাও আজকের এই অনুষ্ঠানের এই দিনের সাক্ষী হয়ে আছে, তাদেরকেও আমার আদর, আমার স্নেহ। আমি পুরস্কারের জন্য কাজ করিনি, আসলে ভালোবেসে করেছি। এই যে আমি যে ফিল্ডে অ্যাওয়ার্ডটা পেয়েছি, লোকনৃত্য এবং লোকসঙ্গীত, ফোক মিউজিক অ্যান্ড ফোক ডান্স, সঙ্গীত নাটক একাডেমি সারা ভারতবর্ষে কোথায় কি আছে, কারা ধরে রেখেছে, কারা চর্চা করছে, আরও অন্যান্য ফিল্ডে ওনারাই কাজ করে যাচ্ছেন। নাটকে আছে, নাটকের মধ্যে স্ক্রিপ্ট রাইটার আছে, ডিরেকশন আছে, মেকআপ আছে, তারপর বিভিন্ন ক্লাসিক্যাল ডান্স আছে, বিভিন্ন রাজ্যের লোকনৃত্য, লোকসঙ্গীত। এবারে আমরা 2019, 2020, 2021 একসাথে দিল্লির বিজ্ঞান ভবনে পুরস্কার নিয়েছি। টোটাল 128 ছিল, অ্যাওয়ার্ডই ছিল 128, এর মধ্যে মহিলা ছিল 50 জন। তো আমি একটু শেয়ার করে নিচ্ছি, যেহেতু এটা আমার একটা এক্সপিরিয়েন্স হয়েছে। তো আমি এরকম আরও ভবিষ্যতে আশা করব আমাদের রাজ্যে আরও অন্যান্য ফিল্ডে, বিভিন্ন কালচারাল জগতে এরকম পুরস্কার পাওয়ার মতো যোগ্যতা আছে, প্রতিভা আছে, কিন্তু এটাকে দেখাতে হবে, কাজ করে প্রুভ করতে হবে। কাজ করলে তার ফল আছে, কাজের বিকল্প নেই। তাই আমি 1975 থেকে আমি অ্যাজ এ চাইল্ড আর্টিস্ট আমি আকাশবাণীর সঙ্গে যুক্ত। আকাশবাণী আমাদের সবচেয়ে বড় ফিল্ড, ওইখান থেকেই আমরা এই জগতে আসতে শুরু করেছি এবং সবার কাছে আমাদের
নিজেকে চিনাতে আমাদের যেটুকু প্রতিভা ছিল সেটাকে বিকশিত করার একটা বড় জায়গা ছিল আকাশবাণী, এখনও আছে। আমি এখানে চাইল্ড আর্টিস্ট থেকে শুরু করে এখানে কম্পেয়ারিং, অ্যানাউন্সার, মিউজিকে আমি ভোকালে বিহাইন্ড সিঙ্গার, বর্তমানে আছি এজ এ নিউজ রিডার। আফটার রিটায়ারমেন্ট আমি 2020-তে রিটায়ারমেন্টে গেছি। এখনও আমি একটা কাজে ব্যস্ত আছি, সুব্রাই বিদ্যা মন্দির ইংলিশ মিডিয়াম স্কুল, ওইখানে অ্যাজ এ প্রিন্সিপাল হিসেবে আমি অলরেডি 2 ইয়ার্স কমপ্লিটেড। তো কাজ করে যে মানসিক শান্তি সেটা অন্য কোথাও পাওয়া যায় না। আমরা যত কাজ থেকে বিরত থাকবো তত আমরা অসুখে বিসুখের দিকেই আমাদের মন মানসিকতা যাবে। কেননা মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল বোথ আর রিলেটেড। মন যদি শান্তি থাকে শরীরটা অটোমেটিক্যালি শান্তিতেই থাকবে, অসুখ বিসুখ থেকে দূরে থাকতে পারবো। এইটাই আমার অভিজ্ঞতা। মিউজিক ইজ এ এনার্জি অফ লাইফ। এটাকে শুধু আমি নট ফর অনলি এন্টারটেনমেন্ট, এটাকে আমি মেডিসিন হিসাবে গ্রহণ করেছি। এই যে আমরা যোগা করি, আসন করি, এটার থেকে কম নয় এই যে আমাদের ডান্স, এই যে আমাদের ফোক ডান্সের মধ্যে সারা শরীরের আমাদের যে মুদ্রাগুলি আছে, মাথার চুল থেকে পায়ের নখ অবধি আমাদের মুভমেন্ট আছে। এটা কিন্তু জাস্ট লাইক এ এক্সারসাইজ। এটা আমাদের শুধু আনন্দই দেয় না, এটাকে সুস্থ রাখার একটা ভালো পথ। তাই আমি বাচ্চাদের নিয়ে সবসময় থাকি, এবং বাচ্চারা এই যে আমাদের যে ছোটো ছোটো ছেলেমেয়েরা, ক্ষুদে শিল্পীরা, তারা আমাদের এনার্জি, তাদের কাছে অনেক কিছু শেখার আছে। তারা ওয়ান কাইন্ড অফ মেডিসিন তারা। তো তাদের সঙ্গে আমি সময় কাটাই। তাদের মধ্যে খারাপ চিন্তা ভাবনা নেই, তারা একেবারে কুড়া কাগজ। তো মেডিকেল কি বলে, মিউজিক অ্যান্ড চাইল্ড অ্যান্ড এডুকেশন, এটাই আমার লাইফ। আর কথা বলে সময় নষ্ট করছি না। আবারও সবাইকে অসংখ্য ধন্যবাদ। যতই সব কিছু সম্ভব, ইচ্ছা না থাকলে মাতা পিতাও করাতে পারবে না, শিক্ষকও করাতে পারবে না, আর ইচ্ছা থাকলে কেউ আটকাতে পারবে না। মুচুমানি তনা নাংনাই আর ছেলের মানে খিবিনা নাংনাই, অলসতা দূর করতে হবে। আমরা যা ইচ্ছা সেটাই করব, এবং সেই ক্ষেত্রে আমি অভিভাবকদের প্রতিও বিনম্র আমি অনুরোধ করব যে তারা যাতে বাচ্চাদের ওই তার ইচ্ছার উপরে বাধার সৃষ্টি না হয়। আমি জানি, আমি আমার এক্সপিরিয়েন্স আমি ফিলও করি, বাচ্চারা আমাকে এসে। এবং কোথায় করা হচ্ছে এটা? আজকে তো ঠাকুর প্রভাতচন্দ্র রায়, যিনি স্বাধীনতা সংগ্রামী ছিলেন, শিক্ষাবিদ ছিলেন, সমাজসেবী ছিলেন, এবং বিভিন্ন সংবাদপত্র সম্পাদক ছিলেন, সিনিয়র সম্পাদক ছিলেন। সেই বহু যুগ আগে 1914 সালে ওনার জন্ম, আর উনি অনেক 42 বছর বয়সে মারা গেছেন। এই সময়ের মধ্যে তার কর্মকাণ্ড অনেকখানি। উনি সারা জীবন বেশিরভাগই জেল খেটেছেন, জেলে থেকে ডিস্টিংশনে বিএ পাশ করেছেন, জেলে বসে অনেক সাহিত্য রচনা করেছেন, এবং জেলকে বলেছেন সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ আগরতলা। কেন বলেছেন? যে এই সংশোধনাগার, জীবনকে সংশোধন করা যায়, জীবনটাকে চেনা যায়, জীবনটাকে আরও অনেক গড়ে তোলা যায়, যার জন্য কি জেনে বসে উনি অনেক পড়াশোনার সুযোগ পেয়েছেন। কী কারণে জেল খেতে হয়েছে? উনি স্বাধীনতা সংগ্রামী ছিলেন। একটা পিস্তল চুরির দায়ে ব্রিটিশকে মারার জন্য, পিস্তল চুরির দায়ে, তখনকার রাজন্য শাসিত আমল ছিল, মহারাজা বীর বিক্রমের আমল ছিল। তখন একটা ওনারই মামা ললিত ঠাকুর ছিলেন হাকিম রাজার, ওনার পিস্তল চুরি করিয়ে ওনার বোনকে দিয়ে, মামা বোনকে দিয়ে, সেই পিস্তলটা পুলিশের হাতে, ব্রিটিশ পুলিশের হাতে ধরা পড়ে। এবং ধরা পড়ে সেখানে উনিও একটা রাজ পরিবারের ছেলে, ওই 164 নম্বর রাজা ছিলেন ছত্রমাণিক্য নক্ষত্র রায়। তো ওনার বংশধর, উনি 10ম বংশধর।
তো রাজার মানে সেটা ভীষণ একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে যে আমার দেশের প্রজা, আমার রাজ্যের স্বাধীন ত্রিপুরা ছিল, যে প্রজা কী করে এরকমভাবে পিস্তল চুরি হলে, তো ওনাকে সে কোনোখানে না পাঠিয়ে ব্রিটিশের সাথে মানে মত বিনিময় করে ওনাকে জেলে রেখেছেন, জেলে বসেছেন 5 বছর। 5 বছর জেল না বাইরের জেল? সদর জেল, আগরতলা সেন্ট্রাল জেল, আগরতলা সদর জেল বলে আর কি, কেন্দ্রীয় কারাগার। 1931 প্রায় প্রায় 36-এ উনি ডিস্টিংশনে বিএ পাশ করেন জেলে থেকে, 37-এ বেরিয়েছেন। আবার 38-এ উনি জনমঙ্গল সমিতি গঠন করেন, গণতান্ত্রিক আন্দোলন শুরু করেন। তখনই শুরু হয়েছে, এরপর আস্তে আস্তে শুরু হয়েছে জনশিক্ষা আন্দোলন। সেখানে প্রজামণ্ডল করে সেই জনশিক্ষা আন্দোলনের উপর যে পুলিশি নির্যাতন নিপীড়ন হয়েছিল, সেখানে ওনাদেরকে উনি রক্ষা করেছেন ওনার প্রজামণ্ডলের মাধ্যমে। তো তখনকার সময় যে হেমন্ত দেববর্মা, দশরথ দেব, সবার সাথে সবাই ওনার জুনিয়র ছিল, সবার সাথে ওনার যোগাযোগ ছিল, শিক্ষাক্ষেত্রে ওনার অবদান। এবং আমাদের শুধু উপজাতি নয়, জাতিদের জন্য করেছেন, জাতি উপজাতি পাহাড়ি শিক্ষার জন্য উনি অনেক করে গেছেন। তো ওনার আজকে ওনার যে কর্মধারা, ওনার রচনা অনেক আছে, চিনিয়া পত্রিকা আমরা সংগ্রহ করে আমাদের কাছে আছে, ওনার কিছু লেখা আছে, একটা বই করেছি, বইটা অনেক আমরা গণতান্ত্রিক আন্দোলনের অগ্রগতি, যেটা নাকি আমাদের এনসি দেববর্মন সম্পাদনা করেছিলেন, তার সঙ্গে আমিও ছিলাম। তো এইভাবে ওনার মানে উনি এত অল্প বয়সে, তখন আমার জন্ম হয়নি, উনি যখন মারা গেছেন। তো ওনার যে অল্প বয়সী কর্মধারা, সেটা মানে চাপা ছিল, সেটাকে আমরাই পরিবারের তরফ থেকে ওনার লেখালেখি পেয়ে আমরা ওনাকে সমাজে তুলেছি। এবং ওনার একটা পার্ক হয়েছে, আপনারা সকালে গেছেন, ওইখানে ওনার মূর্তি হয়েছে, মাল্যদান করেছি। ম্যাডাম, কথা তো অনেক আছে, এটা একদিন বসে কথা বলতে পারবো, কিন্তু এখন একটা বড় প্রশ্ন যে আপনারা টাইটেল লিখেছেন রায় আর এসটিও বটে, তো কি কারণে এটা একটু বুঝিয়ে বলেন। 164 নম্বর রাজা হচ্ছেন ছত্রমাণিক্য। আমাদের 184 জন রাজা রাজত্ব করেছেন, 164 নম্বর রাজা হচ্ছেন ছত্রমাণিক্য। ওনার উপাধি ছিল তখনকার সময় মুঘল আমল ছিল, মুঘলের থেকে উনি উপাধি পেয়েছেন নক্ষত্র রায়। ছত্রমাণিক্য ছিলেন নক্ষত্র রায়, ডাকনাম, উপাধি আর কি। সেই রায় হিসেবে আমরা তখন এই উপাধিটা এসেছি। কিন্তু অ্যাকচুয়ালি আমরা দেববর্মা। ঠিক আছে।